করি সবাই ভালো আছো। আজকে আমার এই গল্পটি শেষ পর্ব। যারা এই গল্পটি আগে দেখোনি তারা প্লেলিস্ট থেকে প্রথম পার্টগুলো দেখে আসতে পারো। আর আজকের গল্পটি দেখে সবাই অবশ্যই কমেন্ট করবে। কাই দূরে সর ওর থেকে। জাংকুকের কণ্ঠ কানে আসতেই তে পেছনে ফিরে তাকালো। সে দেখলো স্বচ্ছ প্রাচীরের ঠিক বাহিরে জাংকুক শক্ত চোখ মুখ করে দাঁড়িয়ে আছে। তের চোখ দুটো ছলছল করে উঠলো জাংকুককে দেখে। তের ইচ্ছে হলো ছুটে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরতে। কাই জাংকুককে দেখে কটাক্ষ করে বলল, কিরে, এত অপমানের পরেও এসে হাজির হলি? একই দুর্দিন এলো তোর। আহারে, এক মানব রাজকন্যার প্রেমে পড়ে শক্তিশালী দাম্পির রাজা আর্থার জিয়ং জাংকুকের উপর ধ্বংস নেমে এলো। তবে চিন্তা করিস না, ওকে বাঁচাতে আজ তোর কোনো শক্তি কাজে আসছে না। আমি এমন এক শক্তিশালী জাদুর প্রাচীর তৈরি করেছি যেটা তুই ভেদ করতে পারবি না। আজ তোরই চোখের সামনেই তোর প্রিয়সীকে আমি নিজে হত্যা করব, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি তোর কিছুই করা থাকবে না। জাংকুক উচ্চ স্বরে হেসে বলল, তুই কি ভেবেছিলি তুই একাই শুধু চাল চালতে জানিস? এসব করে আমাকে আটকে দিবি? কায়ের কপালে তখন কয়েক ধাপে চিন্তার ভাঁজ পড়লো। সে ফিরে তের দিকে তাকাতেই দেখলো তার ঠোঁটেও একই রহস্যময়ী হাসি। কাই কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, তোরা? কাই কিছু বলার আগেই জাংকুক বিষয়টা পরিষ্কার করে তাকে বলল, আসলে এটা তোর ফাঁদ ছিল না, বরং আমাদের ফাঁদে তুই পা রেখেছিস। কাই কিছু না বোঝার প্রশ্ন করলো। মানে? জাংকুক ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে বলল, মানে আজকে তুই নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিস। এতক্ষণ তো তোকে অযথা একটু পরিশ্রম করালাম। যেহেতু নিয়ম অনুযায়ী একজন ভ্যাম্পায়ার কখনো কোনো কারণ ব্যতীত অন্য এক ভ্যাম্পায়ারকে হত্যা করতে পারবে না, তাই এটা ছিল আমার একটা কৌশল মাত্র। কথাটা বলি জাংকুক থেকে চোখের ইশারা দিতেই তে তার কোমরে গুজে রাখা কাঠের বোঝটা এক আঘাতেই কায়ের হৃদয় বরাবর বসিয়ে দিল। সাথে সাথে কাই ছটফট করতে করতে এক বিকট চিৎকারে মাটিতে লুটিয়ে পড়লো। সে তীব্র যন্ত্রণা নিয়ে কোনো মতে বলল, কাজটা তুই একদমই ঠিক করলি না জাংকুক। জাংকুক তৃষ্টির হাসি হেসে বলল, তখনই সচেতন করেছিলাম যে আগুনে হাত দিয়েছিস সেই আগুনেই তোকে দগ্ধ করব, কিন্তু তুই তো কথা শুনিসনি। এখন ফল ভোগ কর। কেউ তখন তার মাথা ঝুঁকিয়ে কায়ের উদ্দেশ্যে বলল, আমার স্বামীর বিরুদ্ধে আমাকে লেলিয়ে দেওয়ার স্পর্ধা না দেখালে আজ আমার হাতে মরতে হতো না আপনাকে। একজন খারাপ ভ্যাম্পায়ার আপনি। এই পর্যন্ত বহু মানুষের জীবন কেড়ে নিয়েছেন, তাই আপনাকে মারতে আমার একটু হাত কাঁপলো না। দুঃখিত। কাই দুর্বল চোখে শুধু তাদের দেখেই গেল, কিন্তু তার কিছুই করার ছিল না। কয়েক মুহূর্ত ছটফট করে সেভাবেই সে প্রাণহীন নিস্তেজ হয়ে পড়লো। তার সেই নিস্তেজ হওয়ার সাথে সাথে জাদুর প্রাচীর অদৃশ্য হয়ে গেল। তখন তে ছুটে গিয়ে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরলো। জাংকুকও তার বাহু মেলে তেকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তে সে অবস্থাতেই জাংকুককে অনুশোচনা নিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন জাংকুক, তখন ওসব বলার জন্য। আমি তো তোমাকে এমনটা করতে বলেছিলাম, তুমি কেন ক্ষমা চাইছো জান? তবু আমার কষ্ট হচ্ছে আপনার সাথে ওইরকম বাজেভাবে কষ্ট দিয়ে কথা বলে। আপনি কি জানেন তখন কত কষ্টে ওমর কথাগুলো আপনাকে বলেছিলাম? তাই? কিন্তু কষ্ট কেন হয়েছে শুনি? ভালোবাসি, আমার ভ্যাম্পায়ার বরকে বড্ড ভালোবাসি। যে জাংকুকের হৃদয়কে শীতল করতে বাক্যগুলো যেন যথেষ্ট ছিল। সে তেল চোয়াল ধরে মুখ এগিয়ে নিয়ে তার কপালে সময় নিয়ে চুমু খেয়ে বলল, আমিও আমার যোদ্ধা রাজকুমারীকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। প্রয়োজন পড়লে তার জন্য আমার জানও প্রস্তুত। জান দিতে হবে না, সারা জীবন শুধু আপনার ভালোবাসা দিলেই হবে আমাকে। যতটা ভালোবাসা চাও তার চেয়ে বহুগুণ বেশি ভালোবাসা দিব তোমায়। জাংকুকের ভালোবাসার উষ্ণতাময় কথায় তের গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। ঠোঁটে মিষ্টি হাসি খেলে গেল। সে জাংকুকের বুকে মাথা রেখে কিছু একটা মুখে আওড়ালো, যেটা জাংকুক স্পষ্ট শুনলো। সাথে সাথে তার ঠোঁটের কোণ প্রসারিত হয়ে গেল। তে অন্য এক ভাষায় বলেছিল, মাই প্রিন্স অফ ডার্কনেস। তে নিজের প্রাসাদে পৌঁছেই আগে তার গ্রন্থাগার থেকে খুঁজে পাওয়া সেই বইটা জাংকুকের হাতে এনে দিল। জাংকুক সেটা হাতে নিয়ে অবাক হয়ে বলল, এটা তো ভ্যাম্পায়ারদের প্রাচীন বই, এটা তোমার কাছে কি করে এলো? এই পুস্তকটি সেদিন বাবার গ্রন্থাগারে খুঁজে পেয়েছিলাম। হয়তো বাবা এটা কোনোভাবে উদ্ধার করেছিলেন, কিন্তু এর ভাষা বুঝতে পাইনি। অনেকবার পড়ার চেষ্টাও করেছি, কিন্তু অসফল হয়েছি। দেখুন তো আপনি পড়তে পারেন কিনা। জাংকুক বইটার পাতা উল্টে দেখতেই সে উপলব্ধি করতে পারলো যে বইটা ভ্যাম্পায়ারদের প্রাচীন ভাষায় লেখা। যে ভাষা জাংকুক পড়তে সক্ষম, সে ধীরে ধীরে প্রত্যেকটা পাতা উল্টে পড়তে শুরু করলো। যেখানে ভ্যাম্পায়ারদের বিষয়ে এমন অনেক সূক্ষ্ম তথ্য ছিল যা সম্পর্কে এতদিন জাংকুক নিজেও অবগত ছিল না। সেসব তথ্য জানার পর সে চিবুকে হাত থেকে কপাল কুঁচকে বিড়বিড়িয়ে আওড়ালো, তাহলে তো তেই সেই চতুর্থ প্রজন্মের রহস্যময় রাজকন্যা। জাংকুককে আশ্চর্য হতে দেখে তে কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করে বলল, কি হয়েছে? আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? এমন কি লেখা আছে এখানে? এখানে এমন এমন সত্যের ব্যাপারে উল্লেখ রয়েছে যে সত্যগুলোর ব্যাপারে আমরা এতদিন অজ্ঞ ছিলাম। তে কেমন সত্য?
এখানে ভ্যাম্পায়ারদের ধ্বংসের কথা লেখা আছে। কোন এক রাজবংশের চতুর্থ প্রজন্মের এমন এক রাজকন্যার জন্ম হবে যে কিনা ভ্যাম্পায়ার কুলকে নিজ হাতে ধ্বংস করার ক্ষমতা রাখবে, যার সংস্পর্শে ব্লাড রোজ সজ্জীবিত হবে। তার মানে আমি কি সেই রাজকন্যা? কেননা আমার বাড়িতে সেই অদ্ভুত শক্তি উপস্থিত, আর পুস্তকের বর্ণনা মোতাবেক আমি আমার রাজবংশের চতুর্থ প্রজন্মের রাজকন্যাও। হ্যাঁ, তুমিই সেই রাজকন্যা। তোমার পরে আর কেউ এই ক্ষমতা নিয়ে জন্ম নিবে না। তাই যদি ভ্যাম্পায়ার কুলকে ধ্বংস করতে হয় তবে তুমিই সবার শেষ ভরসা। মানব কুলকে আজীবনের জন্য ভ্যাম্পায়ারদের হাত থেকে রক্ষা করতে হলে তোমাকেই তাদের ধ্বংস করতে হবে। জাঙ্কুকের মুখে স্বীকারোক্তি পেয়ে তে থমকালো, বিস্মিত হলো, মুখে বলল, অবিশ্বাস্য। আর আমি সেদিন বলেছিলাম না ভ্যাম্পায়ারদের মৃত্যুর ব্যাপারে, যে তাদের সূর্যলোক, হৃৎপিণ্ডে কাঠের গোল, শিরচ্ছেদ, আগুন, রূপা বা পবিত্র জল ইত্যাদি হত্যা করা সম্ভব। কিন্তু এখানে লেখা সেভাবে তাদের মৃত্যু হয় না, বরং তারা দীর্ঘ নিদ্রায় চলে যায়। এর মানে কি কায়ু দীর্ঘ নিদ্রায় চলে গেছে, তার মৃত্যু হয়নি? না, হয়নি। তবে এখানে এটাও বলা আছে ভ্যাম্পায়ার কুল চিরতরে নির্ধারণের জন্য ভ্যাম্পায়ারদের প্রাণ ভোমরায় ধনুকের আঘাত করতে হবে। কিন্তু শর্ত হলো সেটা চতুর্থ প্রজন্মের রাজকুমারীর হাতে হতে হবে। ধনুকের আগায় তার রক্ত লাগিয়ে তারপরেই সেই ধনুকে ছুটতে হবে। প্রাণভোমরা সেটা কোথায়? এই জঙ্গলের শেষ প্রান্তে একটা কালো পাহাড় রয়েছে, সেখানে সেই প্রাণ ভোমরা সুরক্ষিত। কোন ভ্যাম্পায়ার রাজা ব্যতীত সাধারণ কোনো মানুষ বা সাধারণ ভ্যাম্পায়ার সেখানে প্রবেশ করতে পারবে না। আমি সেটা তোমার জন্য এনে দিতে পারি। না, আমার লাগবে না। ভ্যাম্পায়ার কুল ধ্বংস হলে তো সাথে আপনাকেও হারাতে হবে আমায়। সেটা কখনো পারবো না। আমি যে ভীষণ ভালোবাসি আপনাকে। জাঙ্কুক তের কাঁধে হাত রেখে জানালো। কাইকে আঘাত করার পর নিশ্চয়ই এতক্ষণে তার পিতা গণীয় রাজ্যের সকল ভ্যাম্পায়ারদের নিয়ে এই রাজ্যে আক্রমণ করতে প্রস্তুত। বিপরীতে তে জাঙ্কুককে আশ্বস্ত করে বলল, যতই আসুক তারা ব্লাড রোজের সুরক্ষা প্রাচীর ভেদ করতে পারবে না। আগেও কোনো ভ্যাম্পায়ার তা পারেনি। একমাত্র আপনি শক্তিশালী ধামপির বলে পেয়েছেন, তাই সেটা নিয়ে নিশ্চিন্ত থাকুন। আমি চাই না তোমাদের কারো কোনো ক্ষতি হোক, আমি সেটা হতে দিব না। যে কোনো পর্যায়ে তোমার সুরক্ষা নিশ্চিত করতে আমি সব করব। আমি বিশ্বাস করি আপনি সর্বদা ঢাল হয়ে দাঁড়াবেন আমার পাশে, কখনো ছেড়ে যাবেন না। কথা দাও, আমি পাশে না থাকলেও তুমি আমার জন্য বাঁচবে। হঠাৎ এমন কথা কেন বলছেন? আমি এসব কথা দিতে পারবো না। কথাটা বলি তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন ছেড়ে দিলে জাঙ্কুক পালিয়ে যাবে। জাঙ্কুক সেটা দেখে আনমনে হেসে ফেললো, তবে মনের মাঝে রহস্য চাপিয়ে রাখলো। মাঝ জঙ্গলে পুত্রের নিস্তেজ দেহ খুঁজে পেয়ে প্রতিশোধের আগুনে জ্বলছে কায়ের পিতা গণীয়। ছেলেকে সেখান থেকে তুলে এনে একটা কফিনে রেখে তার পাশে বসে রাগে ফুঁসছে সে। আজ তার ছেলের এই অবস্থার জন্য তে আর জাঙ্কুকই দায়ী। ভ্যাম্পায়ারদের মুখে ছেলের করুণ দশার কথা শোনার পর থেকে সে আর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। যে পর্যন্ত না সে এর প্রতিশোধ তুলছে, তাই আঘাতের ফলে গভীর নিদ্রায় চলে গেছে। তাকে সুস্থ করার উপায় খুঁজতে ভ্যাম্পায়ারদের পৃথিবীর সকল প্রান্তে পাঠিয়েছে গণীয়। চিন্তায় মগ্ন থাকা অবস্থায় সে একজন ভ্যাম্পায়ারের কণ্ঠ শুনলো, যে তার অনুমতির অপেক্ষায়। গণীয় অনুমতি প্রদান করতেই সে কুনিশ করে বলতে শুরু করলো, মহারাজ, একজন বয়স্ক বিজ্ঞ লোকের সন্ধান পেয়েছি। সে পারবে আমাদের রাজপুত্র কাইকে সুস্থ করতে, সাথে রাজকুমারী তের রাজ্যের সুরক্ষা কবচ বিনষ্ট করতে। কিন্তু সে রাজি হচ্ছে না, আমাদের ফিরিয়ে দিয়েছে। সে বলেছে সে নাকি কোনো ভ্যাম্পায়ারকে সাহায্য করবে না। কথাটা কর্ণগোচর হওয়া মাত্র গঙিয়ে বসা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে আদেশ ছুড়ল, এখনই যাও ওখানে। কয়েক মুহূর্তেই গঙিয়ে সৈন্যদের নিয়ে হাওয়ার গতিতে এসে পৌঁছালো সেই বিজ্ঞের বাড়ির সম্মুখে। দরজায় কড়া নাড়তেই বয়স্ক লোকটি এসে দরজা খুলে দিলে একদল ভ্যাম্পায়ারদের দেখে উনি ঘাবড়ে গিয়ে তড়িঘড়ি করে দরজা আটকে দিতে গেল। কিন্তু গঙিয়ে এক ধাক্কায় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সেই লোকটির গলা চেপে ধরে বলল, প্রাণে মরতে না চাইলে যা বলবো তাই কর। লোকটা আতঙ্কে একটা ঢুক গেল। গঙিয়র এমন ভয়ানক রূপ দেখে উনি ভয় আর আতঙ্কে নিয়ে বললেন, আমি সবার মঙ্গলের জন্য কাজ করি, সুতরাং আমি এই অমঙ্গল করতে পারবো না। গঙিয় পূর্বের তুলনায় আরো কয়েকগুণ হিংস্রতা দেখিয়ে ওনার গলায় আরো জোরে চেপে ধরে বলল, তুই কি চাস তোর পরিবারকে আমি ধ্বংস করে দেই? পরিবারের কথা মাথায় আসতেই লোকটা ছটফট করে মিনতি করতে শুরু করলো, যেন ভ্যাম্পায়াররা তার পরিবারের কোনো ক্ষতি না করে। সেটার সুযোগ নিয়েই গঙিয় পৈশাচিক হাসি দিল, যেটা দেখে বয়স্ক লোকটা নিজেকে অসহায় অনুভব করলো। আজ রাজবাগানের সকল প্রজাদের জন্য উৎসবের ব্যবস্থা করেছে তের উদ্দেশ্য সে আজকে সবাইকে জাঙ্কুকের সত্যটা জানাবে এবং এই ব্যাপারে আশ্বস্ত করবে তাদের, যেন তারা কোনো প্রকার ভীতি ছাড়াই জাঙ্কুককে তাদের রাজা হিসাবে গ্রহণ করতে পারে। কারণ তে তার প্রজাদের কোনো প্রকার ধোকায় রাখতে চায় না, তাতে এর পরিণাম যাই হোক না কেন। জাঙ্কুকও তের সিদ্ধান্তে সহমত প্রকাশ করেছে।
তের আদেশে সকলেই রাজবাগানে ইতিমধ্যে উপস্থিত। রাজকীয় ভোজ শেষ করে যখন তারা বাগানের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল, তখন তে একটা দীর্ঘশ্বাস ফেলে তাদের দৃষ্টি আকর্ষণ করলো। সবাই তার দিকে মনোনিবেশ করতেই তে বলতে শুরু করলো, আমি আপনাদের আজ এমন একটা সত্যি বলতে চলেছি যেটা শোনার পর হয়তো আপনারা মানতে পারবেন না, তবু আমার মনে হলো আমার আপনাদের জানানো উচিত। আপনারা কি আমাকে বিশ্বাস করেন? প্রজারা অধীর আগ্রহে তের দিকে তাকিয়েছিল। এমন প্রশ্নে সকলে সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে বলল, নিঃসন্দেহে আপনি আমাদের যোদ্ধা রাজকুমারী। বহুবার আমাদের সুরক্ষার জন্য নিজেকে জীবন বাজি রেখে লড়েছেন। আমরা আপনাকে যে কোনো পরিস্থিতিতেই বিশ্বাস করি। সেই মুহূর্তে তে কিছুটা ঘাবড়ে গেল। সত্যটা জানার পর তার প্রজারা কি জাঙ্কুককে মেনে নিবে, এসব ভেবে তে চিন্তিত ছিল। তখন জাঙ্কুক তার পাশে এসে তের কাঁধে হাত রাখতে তে মনের জোর খুঁজে পেল এবং আবারও বলতে শুরু করলো, আপনাদের নতুন রাজা আরথান জিয়ন জাঙ্কুক একজন ভাম্পির। ভ্যাম্পায়ারদের ট্রেনেব্রাস রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা হিসাবে ওনার রাজাভিষেক হয়েছে কাল। কেউ ভয় পাবেন না, বিশ্বাস করুন সে আপনাদের ক্ষতি নয় বরং সুরক্ষায় নিয়োজিত। কথাটা শোনা মাত্র সকলের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে গেল। তারা নিজেদের সন্তানের হাত শক্ত করে আঁকড়ে ধরলো। ভয়ে আতঙ্কে তারা জড়সড় হয়ে দাঁড়িয়ে। মুহূর্তেই পরিবেশ বিগড়ে গেল। অনেকে বলে উঠলো, আমরা কোনো ভ্যাম্পায়ারদের বিশ্বাস করি না, ওনাকে আমরা রাজা হিসাবে মানি না। কে কিছু বলবে তার আগে একটা ছোট্ট মেয়ে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে জাঙ্কুককে দেখে বলল, ওনাকে তুমি কিছু বলো না, উনি আমার জীবন বাঁচিয়েছে সেদিন। আমি জানি আপনি অনেক ভালো মনের একজন ভ্যাম্পায়ার, সেদিন আপনি আমার জীবন রক্ষা করেছিলেন। বাচ্চাটার মুখে এমন কথা শুনে সকলে স্তব্ধ হলো। এই বাচ্চাটাকে প্রশ্ন করলো, প্রাণ বাঁচিয়েছে কিন্তু কিভাবে? সেদিন রাতে নতুন মায়ের বকুনি খেয়ে কান্না করতে করতে বারান্দায় এসে ঘুমিয়ে পড়েছিলাম আমি। মাঝরাতে ঘুমের ঘোরে লক্ষ্য করি একটা ভয়ানক ভ্যাম্পায়ার আমাকে আক্রমণ করতে আমার দিকে ধেয়ে আসছে। সেটা বুঝতে পেরে আমি ভয়ে চোখ খোলার সাহস জোগাতে পারিনি। তখনই আমাকে উনি বাঁচিয়েছে। আমাকে আমার কক্ষে রেখে এসে ওই দুষ্টু ভ্যাম্পায়ারের সাথে লড়াই করেছেন। জাঙ্কুক তখন অবাক হয়ে প্রশ্ন করলো, তুমি তখন ঘুমের ঘরে ছিলে না? না, আমি ভয়ে ঘুমের ভান ধরেছিলাম, কিন্তু আমি সবই দেখেছি। তোমার বাবা কি এখন তোমায় ভালোবাসে? হ্যাঁ, সকালে আমি বাবাকে সব খুলে বললে বাবা আমাকে হারানোর ভয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তার ভুল বুঝতে পারে আর আমাকে আগের মতোই ভালোবাসে বাবা। আর বাবা নতুন মাকে বোঝানোর পর সেও এখন আমাকে ভীষণ ভালোবাসে। তোমার জন্যই এসব সম্ভব হয়েছে। মেয়েটা ছুটে এসে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে জাঙ্কুকের হাতের আঙুল আঁকড়ে ধরে আবারও বলল, আপনি অনেক ভালো একজন ভ্যাম্পায়ার। আপনাকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। তখন সেখানে উপস্থিত বাকি বাচ্চারাও বাবা মায়ের হাত ছাড়িয়ে দৌড়ে এসে জাঙ্কুকের পা জড়িয়ে দাঁড়িয়ে বলল, আপনি যাবেন না, আমরা আপনাকেই চাই। আপনি অনেক ভালো, আমাদের অনেক ভালোবাসেন। জাঙ্কুক মুচকি হেসে হাঁটু ঘেরে বসে দুই হাতে তাদের জড়িয়ে ধরলো। সকলের চোখে মুখে তখন ভীতি কেটে গেল। এমন সুন্দর একটি মুহূর্ত দেখে তাদের চোখ আটকে গেল। প্রজারা জাঙ্কুককে বিশ্বাস করলো, নিজেদের ভুল শুধরে বলল, আমরা হয়তো না বুঝি অনেক কথা বলে ফেলেছি, আমাদের ক্ষমা করবেন রানীতে। আর্থার জাঙ্কুক আমাদের জন্য একজন যোগ্য রাজা, আমরা ওনাকে মেনে নিয়েছি। এবার তের মন থেকে যেন বড় একটা বোঝা নামলো। সে প্রসন্ন মনে জাঙ্কুকের প্রাণে দৃষ্টি দিল। জাঙ্কুক চোখের ইশারায় তেকে আশ্বস্ত করলো। জোনাকির দল বাতাসে উড়ে বেড়াচ্ছিল। দেখে মনে হচ্ছে যেন তারা আগুনের পোকা। চাঁদের আচ্ছা আলোর সাথে তাল মিলিয়ে রাজবাগান জুড়ে ছড়িয়ে মহল আরো আলোকিত করে তুলেছিল তারা। ব্লাড রোজের সুরক্ষা প্রাচীর জীবন্ত আগুনের দেয়ালের মতো জলমল করেছিল। প্রতিটি কাটামুখী পাপড়ি জাদুকরী শক্তিতে আলোকিত, যা কোনো ভ্যাম্পায়ারকে বিধ্বস্ত করতে সক্ষম যারা এটি ভ্যাট করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। ইতিমধ্যে তে কোনো প্রকার আশঙ্কা ছাড়াই চাঁদের আলোয় ঝলমলে বাগান দিয়ে হেঁটে দেখছিল চারপাশ। দূরে অন্ধকারে তার অজান্তে যে ঝড় ও যুদ্ধের পরিকল্পনা রচিত হচ্ছে সেটা সম্পর্কে সে সম্পূর্ণ অজ্ঞ। তার প্রাসাদ থেকে কিছুটা দূরে রাজা গঙ্গিয়া সকল সৈন্যদের নিয়ে তার ছেলে কাইয়ের প্রতিশোধের জন্য ওত পেতে দাঁড়িয়ে আছে। তার ফ্যাকাশে আঙুলগুলো বারবার রাগে মুষ্টিবদ্ধ হয়ে আসছে। গম্ভীর কণ্ঠে সে বিড়বিড় করলো, শেষ আনন্দ করে নাও রানীতে আর জাঙ্কুক। খুব শীঘ্রই তোমাদের এই আনন্দ অভিশাপে পরিণত হবে। শীঘ্রই এই ব্লাড রোজের বাধা অতিক্রম করবো, তাও সেটা রানীতের রক্ত দিয়ে। তার রক্তই এর সমাধান। কেবল তারই রক্ত থেকে সেই ওষুধ তৈরি করা যাবে যা তার প্রতিরক্ষা ভেঙে দেবে, আর আমার যে কোনো মূল্যে সেটা প্রয়োজন।
কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থেকে গমিও বিকৃত হেসে তার সৈন্যদের নিয়ে উড়ে চলে গেল। অন্যদিকে তেয়া আর সিল্কের রাজকীয় পোশাকে জাংকুকের সঙ্গে হাত ধরে হাসছিল। তাদের অগোচরে যে তাদের উৎসবের মধ্যে একটা ভয়ঙ্কর ফাঁদ ছড়ানো সে সম্পর্কে তাদের অজানা, যার সূচনা ঘটাতে মাত্র এসে উপস্থিত হলো বয়স্ক এক ভ্রমণকারী। তিনি একজন ভেষজ হেকিম। তার হাতে ছিল ছোট কাঠের বাক্স, যার উপর এমন রুন খোদাই ছিল যা সহজে কারো ধরা পড়া সম্ভব নয়। সুযোগ বুঝে জাংকুককে তের কাছ থেকে দূরে যেতে দেখে সে তেকে কুনিশ করে বাক্সটি এগিয়ে ধরে নিজের পরিচয় জানিয়ে বলল, অভিনন্দন রানীতে, আপনার রাজভূষণের জন্য এটি একটি আশীর্বাদ। আমি বহু দূর থেকে এসেছি এটি আপনাকে উপহার স্বরূপ দিতে, আপনার রাজ্যের সুরক্ষা এবং সমৃদ্ধির জন্য। তে দেখলো বাক্সটিতে একটা সুন্দর কবজি বন্ধনী। সে ব্যস্তভাবে বিনয়ের সাথে কবজি বন্ধনীটি গ্রহণ করলো। সে ভাবলো এটা হয়তো তার জন্য খুব সুন্দর একটি উপহার। তেমনটা ভেবে সে তার কোমল হাতের কবজিতে সেটা পরে নিল। ঠিক তখনই একটি ছোট্ট প্রায় অদৃশ্য ছুরির মতন চূর্ণ তার ত্বক ছুঁয়ে দিল। সেটা অনুভব করতে সে সামান্য উদ্গ্রীব হলো, কিন্তু কিছুক্ষণের মধ্যে এটি ভুলেও গেল। কিন্তু সেটা পরিধানের সময় কয়েক ফোঁটা রক্ত সেই বাক্সে গড়িয়ে পড়লো, যেটা লোকটা তের অগোচরে সংগ্রহ করে নিল। তে হঠাৎ করে ডাকে পেছনে ফিরতেই লোকটা চুপচাপ সেখান থেকে চলে গেল, ভিড়ের মাঝে হাওয়ায় মিলিয়ে গেল। মাঝরাতে লোকটা তে সেই রক্তটুকু মিশিয়ে ভেষজ একটি ওষুধ তৈরি করে গমিয়ার হাতে দিল। গমিয়া সেটা হাতে পেয়ে বুক কাঁপিয়ে বিকট হাসলো, যে হাসিতে মেশানো ছিল অহংকার আর প্রতিশোধের আগুন। সে তার প্রাসাদে ফিরে গিয়ে কায়ের মুখে ওষুধটা দিতে কাই পুনরায় জীবিত হয়ে উঠলো। কায়ের চোখ লাল রক্ত চিহ্নে জ্বলছে। সে ফিসফিস করে বলল, ড্যাড, ওদের শেষ করার দায়িত্ব আমাকে দিন। গমিয়া সন্তুষ্ট হাসলো, ছায়ায় সাদা সুচালো দাঁত ঝলমল করছে তার। সে বলল, তুমি সৈন্যদের নেতৃত্ব দেবে, আমরা যা হারিয়েছি তা আগামীকাল রাতে পুনরুদ্ধার করব। তে আর জাংকুক সকলের সাথে জীবনের সুখময় দিন কাটাচ্ছিল, কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল ভিন্ন। গমিয়া আর কায়ের অপেক্ষার প্রহর ফুরালো। চোখের পলকে সেই অভিশপ্ত রাতের সূচনা ঘটলো। ব্লাড রোজ ব্যারিয়ারের সামনে কায়ের সৈন্যরা এসে দাঁড়ালো। পথ থেকে ব্লাড রোজের ধ্বংসাত্মক শক্তি থেকে বাঁচার জন্য সেই ওষুধটি সেবন করেছে। ইতিহাসে প্রথমবার ভ্যাম্পায়াররা ব্লাড রোজের সুরক্ষা প্রাচীরের বাধা অতিক্রম করতে সক্ষম হলো, কোনো ক্ষতি ছাড়াই। আকাশ লাল গোলাপগুলো জ্বলে উঠলো। রাজ্যের দ্বার রক্ষীদের চিৎকার ভেসে আসছিল দূর থেকে। তে আওয়াজ পেতেই প্রাসাদের দ্বারে দৌড়ে গেল। চোখের সামনে এমন অবিশ্বাস্য দৃশ্য দেখে তার মুখ থেকে একটা মাত্র শব্দ বেরিয়ে এলো, আল্লাহ, কিভাবে সম্ভব? জাংকুক পাশে এসে জবাব দিল, এটা কাই আর গমিয়র কাজ। আমি কিছুটা হলেও এর আশঙ্কা করেছিলাম। ঠিক তখনই তে দেখলো কাইকে। তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো প্রতিশোধের যন্ত্র ধেয়ে আসছে তাদের রাজ্যের দিকে। লাল রক্ত চিহ্নের মতো জলজল করা চোখ, ছায়ার মতো গতি, পূর্ণ রক্তের শক্তিতে উজিরে সুহল ছুটে এলো তাদের পেছনে। উনি উদ্গ্রীব হয়ে তেকে প্রশ্ন করলো, রানী, আপনার রক্তেই এই ব্লাড রোজের প্রাচীর ভেঙেছে, এছাড়া অন্য কোনো ভাবে এটা সম্ভব নয়। মনে করুন, আপনি কি কোনোভাবে এদের রক্ত দিয়েছিলেন? তে তখন উৎসবের রাতের কথা মনে পড়ে গেল, যখন তার কবজি থেকে কয়েক ফোঁটা তরল রক্ত গড়িয়ে পড়েছিল বয়স্ক লোকটার বাক্সে। সে নিজের রক্তের বিপর্যয় বুঝলো। হঠাৎ হাঁটু গেড়ে বসে সে ভঙ্গুর গলায় আওড়ালো, আমার রক্ত, আমি এটা কিভাবে সম্ভব হতে দিলাম? কেন আমি সচেতন ছিলাম না? চোখে পানি আর মনে অনুশোচনা নিয়ে তে আবারও বলল, আমি কখনো কল্পনা করিনি এমনটা হবে, কখনো চাইনি। এটা তোমার দোষ নয়, আমরা তাদের থামাবো একসাথে। কিন্তু ইতিমধ্যে কাই আরো কাছাকাছি এসে উপহাস করে বলল, তোমার রক্তের মূল্য এখন তোমার প্রজারা দিবে। তের চোখ আতঙ্কে এবং কষ্টে জাংকুকের সাথে মিলিত হলো। তে কষ্টে নিমজ্জিত হয়ে জাংকুককে বলল, না, আমি কখনোই চাই না এমনটা হোক। কাই অপর দিক থেকে পুনরায় হেসে বলল, আজ ভাগ্যপূর্ণ হলো। তে, তুমি তোমার রক্ত দিয়ে নিজেই এই প্রাচীর ভেঙেছো, আমাদের কাজ সহজ করে দিয়েছো। আকাশ নিকষ কালো অন্ধকার হলো। গোলাপগুলো জ্বলে উঠলো। পুরো রাজ্য যেন রক্ত ভরা যুদ্ধের ভার বহন করতে কেঁপে উঠলো। তে তার হাত মুষ্টিবদ্ধ করে বলল, না, আমি তাদের জয়ী হতে দিব না। আমার প্রজাদের আমার রক্তের কারণে কোনো ক্ষতির সম্মুখীন হতে দিব না। জাংকুক চোখে মুখে আগুন নিয়ে কাইকে দমাতে এক হাতে তলোয়ার নিয়ে বিশাল দুটি কালো পালকের ডানা ঝাপটে আকাশের দিকে উড়ে গেল। সেই মুহূর্তেই যুদ্ধ শুরু হয়ে গেল। আগুন, ছায়া ও রক্তের যুদ্ধ। যেই যুদ্ধে তের আগে ডাল হয়ে দাঁড়ালো জাংকুক। পুনরায় জাংকুক এবং কাই সংঘর্ষে আবদ্ধ হলো। তে আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ গভীর লাল রঙে রঙিন হয়ে আছে, যেন আজ আকাশ রক্তক্ষরণ করছে। জাংকুক সুদক্ষ যোদ্ধাদের মতো এক এক করে সম্মুখে অগ্রসর হওয়া প্রতিপক্ষকে তলোয়ারের আঘাতে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে।
ইতিমধ্যে জাঙ্কুক রাজ্যের প্রবেশদ্বারে জাদু শক্তি দিয়ে বাধা সৃষ্টি করেছে, যা কাইয়ের প্রেরিত ভ্যাম্পায়ারদের অতিক্রম করা অসম্ভব হয়ে উঠেছে। যারা ব্লাড রোজের সুরক্ষা প্রাচীর ভেদ করে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছিল, তাদের জাঙ্কুকের হিংস্র থাবায় বাহিরে ছুড়ে মেরেছে। কিন্তু জাঙ্কুকের এই বাধা বেশিক্ষণ স্থায়ী হবে না। সে তার সমস্ত শক্তিতে সকল ভ্যাম্পায়ারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। জাঙ্কুকের আঘাতে ধীরে ধীরে কাইয়ের সৈন্য সংখ্যা কমে এলো। এমন অবস্থায় কাই এবং তার পিতা গোমিও জাঙ্কুকের উপর আক্রমণ করতে নেমে এলো। তারা পরিকল্পনা করে দুই দিক থেকে জাঙ্কুককে আক্রমণ করতে অগ্রসর হলো। কাই এবং গোমিও পুরো দমে জাঙ্কুকের বাহুতে তলোয়ার দিয়ে আঘাত করলো। অতর্কিত আক্রমণে জাঙ্কুক কিছুটা দমে গেলে তার সুযোগ বুঝে পুনরায় আঘাত করতে এলে আচমকা জাঙ্কুকের পিতা নামজুন এসে পুত্রের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। জাঙ্কুক নামজুনকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ড্যাড, তুমি এখানে? ওরা পুরো ভ্যাম্পায়ার কুলকে তোমার প্রতি উস্কে দিয়েছে। আমি আগেই বলেছিলাম তোমাকে সাবধান হতে। এখন আমাদের রাজ্যের সৈন্যরাও ওদের পক্ষে চলে গেছে। তুমি একা ওদের সামলাতে পারবে না জাঙ্কুক। কাই তখন বিকট হেসে বলল, তোমার সকল পথ বন্ধ জাঙ্কুক। তুমি একা আমাদের কিভাবে মোকাবিলা করবে? এটা অসম্ভব। কয়েক মুহূর্তের মধ্যে সকল ভ্যাম্পায়াররা এসে হাজির হবে। তুমি কতগুলোকে মারবে? তোমাদের ধ্বংস আজ আমার হাতে নিশ্চিত। কাইয়ের কথা শুনে নামজুন রহস্যময় হাসি নিয়ে বলল। জাঙ্কুকের সাথে এখনো তার বাবা আছে। পর মুহূর্তেই উনি জাঙ্কুকের দিকে কালো রঙের একটা বস্তু এগিয়ে ধরে বললেন, এটা তের কাছে নিয়ে যাও। তুমি জানো এটা নিয়ে তোমাকে কি করতে হবে। জাঙ্কুক বিস্ময় হয়ে বলল, এটা তো সমগ্র ভ্যাম্পায়ার কুলের প্রাণ ভোমরা। তুমি আমাকে কি করতে বলছো ড্যাড? রাজা নামজুন মৃদু হেসে বলল, আমি পূর্বেই আজ করেছিলাম এমন কিছু একটা হতে চলেছে, তাই এটা উদ্ধার করে নিয়ে এসেছি। আমি চাই না আমার পুত্র কোনোভাবে শত্রুপক্ষের হাতে পরাজিত হোক, তাদের সামনে নত হোক। যাও, এটা তের কাছে নিয়ে যাও। বাকিটা তুমি জানো তোমাকে কি করতে হবে। অতি দ্রুত করো যা করার। আর কিছু মুহূর্তের মধ্যে তোমার তৈরি জাদুর দেয়াল ভেঙে যাবে এবং ভ্যাম্পায়ারদের আক্রমণে সব ধ্বংস হয়ে যাবে। তার আগে যা করার করতে হবে তোমাকে। জাঙ্কুক সেটা হাতে নিয়ে অনুশোচনা করে বলল, আমাকে ক্ষমা করে দিও ড্যাড, আমি তোমাকে দেওয়া কথা রাখতে ব্যর্থ হয়েছি। অন্যদিকে জাঙ্কুক আর নামজুনের কথা শুনে কাই আর তার পিতা গোমিও জাঙ্কুকের পথ আটকে দাঁড়ালো। কিন্তু রাজা নামজুন গোমিও আর তার ছেলে কাইকে রুখে দিয়ে জাঙ্কুককে তাড়া দিয়ে বলল, এসব কথা এখন সময় নেই জাঙ্কুক, তুমি এখনই যাও। আমি তোমার উপর সর্বদাই গর্বিত ছিলাম আর সারা জীবন থাকবো আমার পুত্র। জাঙ্কুক আর সময় অপচয় করলো না। সে দ্রুত গিয়ে তের সম্মুখে উপস্থিত হলো। জাঙ্কুক গিয়ে দেখলো তে তলোয়ার হাতে প্রস্তুত জাঙ্কুকের সাথে যুদ্ধে সঙ্গ দিতে। জাঙ্কুকে দেখা মাত্র তে ছুটে আসলো তার দিকে। তখন জাঙ্কুক তের দুবাহুতে হাত রেখে তাকে বোঝানোর ভঙ্গিতে বলল, তে, তোমাকে এখন যেটা বলবো সেটা করবে, কোনো প্রশ্ন ছাড়া। তে বুঝার ভঙ্গিতে মাথা দোলাতেই জাঙ্কুক বলল, তোমার রক্তের প্রয়োজন আমার। তে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই জাঙ্কুকের কথা মতো তলোয়ারের আঘাতে নিজের হাতে রক্তক্ষরণ করলো। জাঙ্কুক সে রক্ত নিয়ে ধনুকের আগায় লাগালো। তে নিশ্চুপ হয়ে সব দেখছিল। জাঙ্কুক তখন তের হাতে সেই ধনুকটি দিয়ে একটা কালো চমকপ্রদ বস্তু বের করে বলল, এবার এটাতে আঘাত করো তে। জাঙ্কুকের হাতে বস্তুটা দেখেই তে চমকিত হলো। সে তার জীবনে এমন বিস্ময়কর বস্তু কখনো দেখেনি। কিন্তু যখন জাঙ্কুক তাকে বস্তুটা আঘাত করতে বলল, তখন তে টনক নড়ল। সে একজন বিচক্ষণ রাজকুমারী, তাই ব্যাপারটা তার কাছে পরিষ্কার। সে জাঙ্কুককে থামিয়ে দিয়ে জানতে চাইলো, এখন এটা বলবেন না যে এটা সেই প্রাণভোমরা যেটার কথা সেদিন আমাকে বলেছিলেন? জাঙ্কুক তড়িৎ গতিতে তেকে জড়িয়ে ধরে বলল, তোমাকে এটা করতেই হবে। তুমি প্রজাদের শেষ ভরসা, তুমি পারবে এটা করতে। জীবনে এই প্রথমবার তের ভীষণ ভয় হতে লাগলো। জাঙ্কুককে চিরতরে হারিয়ে ফেলার ভয়। তে অশ্রুসিক্ত নয়নে জাঙ্কুকের এক হাত জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে হারাতে চাই না। আমি হারাবো না, তোমার মাঝে চিরকাল মিশে থাকবো। তুমি তোমার মাঝে আমার অস্তিত্ব খুঁজে পাবে তে। তোমার বেঁচে থাকাই আমাকে বাঁচিয়ে রাখবে, বরং তখন কোনো শুভ আর অশুভর বাধা আমাদেরকে আলাদা করতে পারবে না। ঠিক তখনই তের কানে ভেসে এলো তার প্রজাদের আতঙ্ক আর আত্মচিৎকার। হয়তো জাঙ্কুকের তৈরি করা জাদুর দেয়াল ভেঙে গেছে। অশুভ শক্তি একজোট হয়ে আক্রমণের জন্য ধীরে আসছে। জাঙ্কুক তেকে তাড়া দিয়ে বলল, দ্রুত তে, তোমাকে এটা করতেই হবে। আমাদের হাতে আর এক মুহূর্ত সময় অবশিষ্ট নেই। তোমার একটা ভুলে বহু প্রাণ ঝরে যাবে। তে আরেকটা বার সেদিকে তাকাতেই দেখলো ভ্যাম্পায়াররা দলে দলে এসে জাদুর দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করছে। ইতিমধ্যে তাদের রুখতে গিয়ে তে সৈন্যরা ভ্যাম্পায়ারের সুতল ধাত আর নখের আক্রমণে বিভৎসভাবে প্রাণ হারাচ্ছে। চোখের সামনে তাদের এমন নৃশংস মৃত্যু তে আর সহ্য করতে পারলো না। তে আর কিছু না ভেবে এই ধ্বংসযজ্ঞ আটকাতে ধনুক দিয়ে সেই কালো বস্তুতে আঘাত করে বসলো। সাথে সাথে সকল ভ্যাম্পায়াররা ছটফট করতে শুরু করলো। অসহ্য যন্ত্রণায় তারা এক এক করে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। এক এক করে ভ্যাম্পায়াররা ছাইয়ে পরিণত হতে লাগলো।
লাগলো। তের এই মুহূর্তে ভ্যাম্পায়ারদের ধ্বংস দেখে খুশি হওয়ার কথা, সে তো এতকাল এটাই চেয়ে এসেছিল। কিন্তু এই মুহূর্তে খুশির বিপরীতে তে চোখে মুখে জাংকুককে হারানোর ভীতি আতঙ্ক ছেয়ে আছে। পিছনে ফিরে জাংকুকের দিকে তাকাতেই তে দেখলো জাংকুক ঠোঁটে মৃদু হাসি নিয়ে তার দিকে নিষ্পলক তাকিয়ে আছে। তে ব্যথাতুর চাহনি নিয়ে দুর্বল হাতে জাংকুককে জড়িয়ে ধরতে গেলে অন্য ভ্যাম্পায়ারদের মতন জাংকুকও মাটিতে লুটিয়ে পড়লো। ধীরে ধীরে তার চোখ বুজে আসছে। জাংকুক শেষ পর্যন্ত তের দিকে নিষ্পলক তাকিয়েছিল। এই যেন তে কোনো দুঃস্বপ্ন দেখছে। তার হৃদয় নড়ে উঠলো। তে সম্পূর্ণ দুনিয়া কেঁপে উঠলো। আতর্কিত তে হাঁটু মুড়ে জাংকুকের নিস্তেজ দেহের পাশে ধপ করে বসে পড়লো। তের গাল বেয়ে অনর্গল পানি গড়িয়ে পড়তে লাগলো। চোখের সামনে জাংকুককে এভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে ভেতরটা তার অসহ্য যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। তাহলে কি এতটুকুই ছিল জাংকুকের সাথে তার পথ চলা? এখানে কি তাদের ভালোবাসার সমাপ্তি? চোখের সামনে এমন অবিশ্বাস্য দৃশ্য মেনে নিতে না পেরে মুহূর্তেই তে জ্ঞান হারিয়ে জাংকুকের বুকে লুটিয়ে পড়লো। তে চোখ খুলতেই তার সামনে দৃশ্যপট স্পষ্ট হলো। তার পাশেই তার মা ইউনজুন বেগম বসে আছেন। অপর পাশে একজন বৃদ্ধ হেকিম তাকে পরোক্ষ করছে। তখনই তের মস্তিষ্কে কিছুক্ষণ আগে দৃশ্যপট ভেসে এলো। সে ধরফড়িয়ে উঠে জাংকুকের কথা জিজ্ঞাসা করতে লাগলো। হেকিম তাকে শান্ত হতে বলে সকলকে অবাক করে দিয়ে বলল, অভিনন্দন আপনাদের, রানী তে মা হতে চলেছি। তের তখন জাংকুকের বলা কথা মনে পড়ে গেল। জাংকুক তখন তাকে বলেছিল, তুমি তোমার মাঝে আমার অস্তিত্ব খুঁজে পাবে তে। তাহলে কি এটাই জাংকুকের রেখে দেওয়া সেই অস্তিত্ব যা জাংকুকের অনুপস্থিতিতে তার শূন্যতা পূরণ করবে? কথাটুকু তের হৃদয় বরাবর গিয়ে তীরের মতন বিঁধল। বিচ্ছেদের যন্ত্রণায় হৃদয় নীল হয়ে গেল তার। ঠিক সেই মুহূর্তে উজির এসে উপস্থিত হলো তার কক্ষের সামনে। উনি ভেতরে প্রবেশের অনুমতি চাইতেই তে তড়িঘড়ি করে কোনো মতে ওনাকে আসতে বলল। উজিরকে দেখা মাত্র তে এক চিলতে আশা নিয়ে প্রশ্ন করলো, কোথায় আমার জাংকুক? কোথায়? আমি জানি ওর কিচ্ছু হয়নি। উজিরের সুহা তাকে অবাক করে দিয়ে বললেন, অবিশ্বাস্য হলেও ওনার শ্বাস প্রশ্বাস এখনো সচল। ওনাকে দেখতে একজন বয়স্ক ব্যাসজ থেকে এসেছেন। তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে চাইছেন। তে আর এক মুহূর্ত বসে থাকতে পারলো না। তে সাথে সাথে উঠে চলে গেল উজিরের সাথে। নিচে আসতেই তে দেখলো জাংকুককে একটা কাঠের কফিনে রাখা হয়েছে। তার পাশে সেই বয়স্ক লোকটা দাঁড়িয়ে আছে, যে কিনা সেদিন কৌশলে তের রক্ত সংগ্রহ করে তাদের এত বড় বিপদের দিকে ঠেলে দিয়েছিল। তে তাকে চিনতে পেরে ক্রোধ নিয়ে বলল, আপনি তো সেই ব্যক্তি যার কারণে এত বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আপনাকে কে সাহস দিয়েছে আমার প্রাসাদে প্রবেশ করার? লোকটা তখন অনুতাপ নিয়ে বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করবেন রানীতে, আমি এমনটা করতে চাইনি। তারা আমার পরিবারকে হত্যা করার হুমকি দিয়ে আমাকে এসব করিয়েছে। এর প্রায়শ্চিত্ত করতে এসেছি আমি। রাজা জাংকুককে সুস্থ করার উপায় আমি বলে দিতে পারবো। এতক্ষণ রাগান্বিত হলেও তে ওনার বলা শেষের কথাটা শুনে থমকালো। ব্যাকুল হয়ে জানতে চাইলো, তবে আমাকে বলুন কি করতে হবে? আমি সেই সব করবো যাতে আমার স্বামী আবার আমার কাছে ফিরে আসে। যখন সকল ভ্যাম্পায়ারদের একে একে মৃত্যু হচ্ছিল তখন তারা ছায়ে পরিণত হয়ে যাচ্ছিল, কিন্তু জাংকুকের ক্ষেত্রে তা হয়নি। এর মানে তিনি পুরোপুরি ভ্যাম্পায়ার নন। হ্যাঁ, উনি একজন ভাম্পির। এর জন্য তিনি ভ্যাম্পায়ারদের মতন ছায়ে পরিণত হননি। ইতিমধ্যে ওনার মাঝে থাকা ভ্যাম্পায়ারের শক্তি হারিয়ে তিনি একজন সাধারণ মানুষের রূপান্তর হয়েছে। তবে দীর্ঘ নিদ্রায় চলে গেছেন তিনি, যা মৃত্যুর সমতুল্য। আপনার কাছে কি উপায় আছে আমাকে সেটা বলুন। উপায় আছে, তবে সেটা অনেক ঝুঁকিপূর্ণ। আমি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। এর জন্য আপনাকে একটি উজ্জ্বল পূর্ণিমার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে রাতে আপনাকে সন্ধান করতে হবে সবচেয়ে ভিন্ন ব্লাড রুজ কোনটি। যদি পেয়ে যান সেটির মাঝে আপনার রক্ত মিশিয়ে রাজা জাংকুককে পান করাতে হবে। কেননা আপনি কিছু অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মেছেন, আর আপনার রক্তে সেই ক্ষমতা উপস্থিত। তবে রাতের শেষ প্রহরের আগেই কাজটি সম্পূর্ণ করতে হবে আপনাকে। যদি সঠিক ফুল বাছাই করতে না পারেন তাহলে জাংকুক চিরতরে প্রাণ হারাবে, আর যদি আপনি সফল হন তবে উনি নিদ্রা থেকে জাগ্রত হবে। আমাকে বলুন এই পূর্ণিমা রাত কবে আসবে? আজ থেকে প্রায় 4 বছর পর। ঠিক আছে, আমি অপেক্ষা করতে প্রস্তুত। জাংকুককে হারিয়ে পুরো রাজ্য শোকে তলিয়ে গেছে। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা প্রজা জাংকুকের জন্য সেদিন কেঁদেছিল। সময় নিজ গতিতে এগিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে 4টা বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত কেটে গেল। এই 4টা বছরে প্রত্যেকটা মুহূর্ত কাটিয়েছে জাংকুকের রেখে যাওয়া স্মৃতি নিয়ে। জাংকুকের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে। এর মাঝেই তের কোল আলো করে জন্ম নিয়েছিল তার ফুটফুটে একটি কন্যা সন্তান, যে দেখতে হয়েছে হুবহু জাংকুকের মতন। তে মেয়ের মুখের দিকে তাকালেই যেন জাংকুককে খুঁজে পায়।
কিছুদিন আগেই তাদের মেয়ের 3 বছর পূর্ণ হলো। তে তার নাম রেখেছে কুকি। প্রায়শই ছোট কুকি বায়না ধরে তার বাবার আদর পাওয়ার জন্য, বাবাকে দেখার জন্য। তখন তে তাকে নিয়ে যায় একটি বদ্ধ কক্ষে, যে কক্ষে জাগুকের দেহ একটি কফিনে সুরক্ষিত করে রাখা আছে। মেয়েটা বেশ চঞ্চল, তাই সে বাবার কফিন হাতে বারংবার প্রশ্ন করে বসে তার বাবা কখন ঘুম থেকে জেগে তাকে আদর করবে, কবে কোলে নিবে। সে তো অন্য বাচ্চাদের দেখে তাদের বাবার আদর পেতে, তাহলে সে কেন পায় না? তার বাবা কেন ঘুম থেকে উঠে তাকে কোলে নেয় না? তার এত সব প্রশ্ন। সে তখন মুখে একটা মিষ্টি হাসি নিয়ে মেয়ের নরম তুলতুলে গালে চুমু এঁকে দিয়ে বললে, শীঘ্রই তুমি তোমার বাবার কোলে উঠবে সোনা। তোমার বাবা তোমাকে অনেক আদর করবে, অনেক ভালোবাসবে সোনা। 4 বছর পূরণ হতেই বহু অপেক্ষার পর সেই পূর্ণিমার রাত এলো। সে আকাশের উজ্জ্বল চাঁদের দিকে তাকালো। মেয়েকে কক্ষে শুয়ে রেখে সে বেরিয়ে পড়লো সেই ভিন্ন ব্লাডরোজ সন্ধানের উদ্দেশ্যে। প্রাসাদ থেকে বেরিয়ে ঘোড়ার পিঠে চড়ে পুরো রাজ্য ঘুরেও সে তেমন কোনো ফুল খুঁজে পেল না। তবু তে হার মানল না। রাতের শেষ প্রহরের আগেই তাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। এটা ভেবে সে একটু স্থির হলো না। সারা রাজ্য তল্লাশ করেও যখন সে ফুলটি খুঁজে পেল না, তখন তার মনে হলো বাগানের কথা। তড়িৎ ঘোড়ার লাগাম টেনে প্রাসাদে ঢুকেই তে আগে বাগানের দিকে অগ্রসর হলো। সেখানে পৌঁছাতেই সে দেখতে পেল চাঁদের আলোতে একটি ব্লাড রোজ অন্য ফুলগুলোর তুলনায় বেশি উজ্জ্বলতা ছড়াচ্ছে। এর কেন যেন মনে হলো হয়তো এটাই সেই ফুল। মনে ভরসা জুগিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে ফুলটি ছেড়ে হাতে দিল। সময় ফুরানোর আগে তাকে যা করার করতে হবে। আকাশের দিকে তাকিয়ে সে বুঝলো সময় প্রায় ফুরিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে সতর্কতার সাথে ফুলটি নিয়ে এসে তাড়াতাড়ি জাগুকের কক্ষের বদ্ধ দরজা খুলে তার কফিনের সামনে গিয়ে দাঁড়ালো। ব্যগ্র হাতে কফিনের ঢাকনা খুলতেই জাগুকের ফ্যাকাশে মুখ স্পষ্ট হলো। তে কয়েক মুহূর্তে সেই মুখটা দেখে নিল। এরপর হাতে থাকা ফুলটাতে কথা মতো নিজের রক্ত মিশিয়ে জাগুকের মুখে ধরলো। কয়েক মুহূর্ত নিস্তব্ধতায় কেটে গেল। জাগুক জাগ্রত হলো না। অজানা ভয়ে তের হৃদয় কেঁপে উঠলো। 4টা বছর সে জাগুকের ফেরার আশায় কাটিয়ে দিয়েছে। তার অপেক্ষার ফল কি তবে ব্যর্থ নিয়ে এলো? তে নিজের কান্না ধরে রাখতে পারলো না। জাঙ্কুকের কফিনের মাথা ঠেকিয়ে অঝরে কেঁদে ফেললো। হঠাৎ করে সে নিজের মাথায় কারো হাতের স্পর্শ পেল। তড়িৎ মাথা তুলে তাকাতেই তে দেখলো জাঙ্কুক মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে। তে যেন তার আত্মা ফিরে পেল। আনন্দে আত্মহারা হয়ে সে জাঙ্কুককে সেই অবস্থাতেই শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। জাঙ্কুক তখন তাকে এক হাতে সামলে শান্ত করে বলল, আমাকে পেয়ে খুশি হননি বুঝি? এমন কেন বলছেন? কতটা ব্যাকুল হয়ে আপনার অপেক্ষায় প্রহর গুনেছি তা যদি আপনাকে বলে বোঝাতে পারতাম। তাহলে এভাবে কাঁদছো কেন জান? এটা প্রাপ্তির কান্না। জাঙ্কুকের মুখটা নিজের হাতের আজলায় নিয়ে তে সারা মুখে গালে অসংখ্য চুমু খেলো। তের কোমল ঠোঁট জোড়া দখল করে নিল জাঙ্কুক। অদম্য ভাবে চুমু খেতে লাগলো জাঙ্কুক থেকে। গভীর চুম্বনের পর জাঙ্কুক তে সিক্ত ঠোঁট জোড়া ছেড়ে বলল, তবুও আমার সামনে এভাবে কাঁদবে না, আমার দেখতে ভালো লাগে না। এখন থেকে আমার জন্য তুমি শুধুই হাসবে। আমি তোমার কান্নার নয় বরং হাসির কারণ হতে চাই। আপনি যেমনটা চান এমনটাই হবে। শুধু আমাকে কখনো একা ফেলে যাবেন না। আপনার বিরহ এত বছর অনেক পুড়িয়েছে আমায়। আর কখনো যাব না। আপনার জন্য একটা বড় উপহার রয়েছে। তোমার থেকে বড় উপহার আমার জন্য আর কি হতে পারে? আমার সাথে আসুন, আপনি নিজেই দেখে নিন। তে জাঙ্কুকের হাত ধরে তাকে কুকির কক্ষে নিয়ে গেল। ছোট্ট কুকি তখন ঘুমের ঘরে। প্রথমবারের মতন কুকিকে দেখে জাঙ্কুক থমকে গেল। নিজের সাথে তার চেহারার মিল খুঁজে পেল। অবাক দৃষ্টিতে সে তের দিকে তাকাতেই তে মুখে হাসি নিয়ে বলল, আমাদের মেয়ে কুকি, আপনার মেয়ে জাঙ্কুক, আপনার অস্তিত্ব। জাঙ্কুক আবেগপূর্ণ দৃষ্টিতে হাত বাড়িয়ে মেয়ের গাল ছুঁয়ে দিল। বাবার স্পর্শে পেতেই ছোট্ট কুকি নড়ে উঠল। তার ঘুম হালকা হয়ে এলো। সে চোখ পিটপিট করে খুলে যখন দেখলো তার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে, সাথে সাথে তার চোখে সব ঘুম উবে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে ছোট্ট কুকি লাফিয়ে উঠল। জাঙ্কুক তখন হাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে নিল। কুকি তখন বাবার গলা জড়িয়ে ধরে বলল, তুমি ঘুম থেকে উঠে গেছো বাবা? আমি তোমার ঘুম থেকে ওঠার অপেক্ষা করছিলাম। মাকে জিজ্ঞাসা করো বাবা। জাঙ্কুক পরম স্নেহে মেয়ের কপালে চুমু খেয়ে ভালোবাসা ভরা কণ্ঠে বলল, আর তোমাকে অপেক্ষা করতে হবে না মা আমার। বাবা এসে গেছি। এখন থেকে তুমি বাবার রাজকুমারী হয়ে থাকবে, বাবার রাজকন্যা। বাবাকে পেয়ে ছোট্ট কুকি খুশিতে খিলখিল করে হেসে উঠলো। তে মেয়ের কথায় জাঙ্কুককে বলল, তোমার জন্য শুধু আমি একা নই, তোমার মেয়েও অপেক্ষা করেছে তার বাবার জন্য, তার বাবার কোলে ওঠার জন্য, তার বাবার আদর ভালোবাসা পাওয়ার জন্য। মেয়েকে প্রথমবারের মতন ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে জাঙ্কুকের হৃদয় পরিপূর্ণতায় ছেয়ে গেল। সে তার অন্য আরেক হাত বাড়িয়ে দিল তের জন্য। তেও এসে সেই তীব্র ভালোবাসার আলিঙ্গনে যোগ হলো।
আবেগ, ভালোবাসা, প্রাপ্তি সবকিছু মিলিয়ে তাদের মাঝে সুন্দর একটা মুহূর্ত তৈরি হলো। সকল বাধা বিপত্তি পেরিয়ে তাদের জীবন আজ পরিপূর্ণ হলো। সেই সাথে আমাদের গল্পটি আজ এখানেই শেষ হলো।